স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটলতাটা সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নেতা কর্মীদের উচ্ছ্বাস। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, বইছে ঝোড়ো বাতাস। এবং ট্রাম্পের কাছে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেনের বিকল্প ভাবনা ডেমোক্র্যাটদের। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়েছে। সমাবেশের অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মিছিল নিয়ে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন। এরই মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ এই সমাবেশ করছে বিএনপি। জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং 12 কোটি ভোটারও মুক্তি চায়, আমরাও মুক্তি চাই। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। বিএনপির সমাবেশের খবর নিয়ে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা কি বলছেন আজকে সমাবেশ ঘিরে? 3 দিনের কর্মসূচির আজকে প্রথম দিন, কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে কি? আসলে সমাবেশের নেতাকর্মীদের যদি উপস্থিতি আপনাকে বলতে চাই, আমি আসলে বলতে চাচ্ছি না, আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আমি কিন্তু এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সমাবেশে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ার আশা করছেন নেতাকর্মীরা। সেক্ষেত্রে তখন এক পাশের রাস্তা কিন্তু আসলে বন্ধ ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি 2 পাশের রাস্তায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বিপুল পরিমাণ এখানে নেতাকর্মীর উপস্থিতি আমরা কিন্তু আসলে লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু নয়াপল্টন এলাকা পুরো মুখরিত অবস্থায় আছে এবং নেতাকর্মীরা যেটা বলছেন যে তারা নিঃশর্তভাবে আসলে তাদের দলের চেয়ারপারসনের মুক্তি চাচ্ছেন। তো তারা এটা ছাড়াও তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরও আসলে তারা মুক্তি চাচ্ছেন তাদের, এবং তারা মনে করছেন যে এই আন্দোলন সমাবেশ সভার মাধ্যমে তারা তাদের নেতাকর্মীকে মুক্ত করে নিয়ে আসতে পারবেন। এটা আসলে দুপুর 3টায় এই সমাবেশটি হওয়ার কথা। এখনো বিএনপি মহাসচিব, যিনি এই সমাবেশের প্রধান অতিথি, এখনো এসে উপস্থিত হননি। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্যান্য কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, যেটা ঢাকা মহানগরের ভেতরের লোকজন ছাড়াও, মানে ঢাকা মহানগরের বিএনপির নেতাকর্মী ছাড়াও আসলে বিভিন্ন জেলা মহানগর থেকে কিন্তু আসলে এই সমাবেশে তারা যোগ দিয়েছেন এবং তাদের যে উচ্ছ্বাস, তারা মনে করছেন যে তাদের এই আসলে সমাবেশের মাধ্যমে তারা তাদের যে দাবি, তারা যে তাদের নেত্রীকে অবরুদ্ধ অবস্থায় আছেন তারা তাদের মুক্ত করতে পারবেন। তারা মনে করছেন যে এই যে নেতাকর্মীরা সকাল থেকে আসছেন, আমরা নেতাকর্মীদের সাথেও কিন্তু আসলে কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে তারা কতটুকু সফল হবেন বলে মনে করছেন, যে এই সভা বা সমাবেশ থেকে তারা কতটুকু আশা করছেন। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছে যে তারা গণতান্ত্রিক উপায়ে আসলে দেশের যে, তারা বলছেন যে তাদের কথার মাধ্যমে যেটা বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে তারা এই সমাবেশ সভা, তারা মিছিল মিটিংয়ের মাধ্যমে তারা তাদের দাবিগুলো আসলে পূরণ করবেন বলছেন তারা, এবং আশা করছেন যে এই সভার মাধ্যমে বা এই সমাবেশের মাধ্যমে তাদের দাবিগুলো আসলে পূরণ হবে। তানিয়া, নয়াপল্টন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নয়াপল্টনে বিএনপি সমাবেশ স্থল থেকে যুক্ত ছিলেন সানজিদা প্লাবনী।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বর্ষণের কারণে উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বায়ুর চাপের আধিক্য রয়েছে বঙ্গোপসাগরে এবং মৌসুমী বায়ু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, এবং বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে হু হু করে বাড়ছে সাইবার অপরাধ। গত বছর পুলিশের কাছে ২৮,০০০ অভিযোগ জমা পড়েছে। অনলাইন জুয়া ও মানি লন্ডারিং ঘিরেও হচ্ছে অপরাধ। আজ একটি বেসরকারি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বে একদিকে বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরশীলতা, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের প্রবণতা। সামনে আসছে ইন্টারনেট দুনিয়ার অপরাধের নতুন নতুন দিক ও ধরন। বাংলাদেশে গত ১ বছরে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আক্রান্তদের মধ্যে ৫৯% নারী। এ তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার অপরাধ প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। কিন্তু ২০২৪ সালে এসে এই ধরনের মাত্রা বেড়ে গেছে ১১.৮৫%। এর মধ্যে যুক্ত হয়েছে ইন্টারনেটে উন্মুক্তভাবে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেয়া, অন্যের জাতীয় পরিচয়পত্রের অপব্যবহার, অনলাইন আয়ের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া, নামী প্রতিষ্ঠানের নামে বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণা, অনলাইন জুয়া, ফোন নম্বর স্পুফিং ও স্ক্রিন মিররিং, এইসব বিষয়গুলো। প্রতিবেদনে বলা হয়, গত বছর সাইবার অপরাধের শিকার হয়ে ২৮,০০০-এর বেশি ভুক্তভোগী অভিযোগ করেছেন পুলিশের কাছে। তবে মামলা করেছেন শতকরা মাত্র ৩.৭৩%। অনলাইন গ্যাম্বলিং বলতে যে মামলাগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টে হচ্ছে তার আড়ালে আছে মানি লন্ডারিং। আইনের ধারাগুলি যেহেতু অআমলযোগ্য এবং অজামিনযোগ্য, গ্রেপ্তারের যে ইনিশিয়েটিভটা এটি আমরা তৎক্ষণাৎ নিতে পারি না। অ্যাজ এ রেজাল্ট তার সাইবার স্পেসের এভিডেন্সগুলো সে খুব সহজেই সরিয়ে ফেলছে। অনুষ্ঠানে সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপরে গুরুত্ব দেন বিটিআরসির মহাপরিচালক। সবাইকে কিন্তু এটাকে সচেতন থাকতে হবে। স্মার্ট সোসাইটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়া ডিজিটাল ডিভাইড অর ইনক্লুশন করা। আমাদের বিটিআরসির কাজ হচ্ছে গিয়া একটা বড় হাইওয়ে তৈরি করে দেওয়া। প্রতিবেদনে জানানো হয় ২০২৩ সালের মোট সাইবার অপরাধের শতকরা ১১.৫% হয়েছে পর্নোগ্রাফি কেন্দ্রিক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী রক্ষণশীল সাইদ জালিলির মধ্যে। নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী পেজেশকিয়ান পেয়েছেন ১,৪১,০০০ ভোট, বিপরীতে ৯৪,৭৩,০০০ ভোট পেয়েছেন জালিলি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। তবে ভোটার উপস্থিতি কম ছিল। নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে শতকরা ৫০% ভোট পেতে হবে, তা না হলে পুনরায় নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথম বিতর্কে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে জো বাইডেন ধরাশায়ী হওয়ার পর ডেমোক্র্যাট শিবির দ্বিধা বিভক্ত। এরই মধ্যে বাইডেনের বিকল্প প্রার্থী নিয়েও ভাবতে শুরু করেছেন দলটির শীর্ষ কোনো নেতা। সামনে আসছে সম্ভাব্য প্রার্থীদের নামও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম বিতর্কেই বাজিমাত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। দেশটির সংবাদ মাধ্যম CNN এর জরিপ বলছে শতকরা ৬৭% মানুষ মনে করে ট্রাম্প ভালো করেছেন, আর ডেমোক্র্যাট জো বাইডেনের ওপর  আস্থা নেই প্রায় ৫৭% ভোটারের।
এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাট ও এর বাইরে বিকল্প প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এমনকি বাইডেনকে সরে দাঁড়াতে হলে কাকে প্রার্থী করা হবে, স্বল্প সময়ে এটি সম্ভব কিনা তা নিয়ে চিন্তিত ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের দলীয় প্রার্থী বাছাইয়ে প্রায় সবগুলোতেই বাইডেন তার প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন। তাই তার জায়গায় কাউকে আনা সম্ভব কিনা এটিও বড় প্রশ্ন। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নামও আলোচনায় এসেছে, যার মধ্যে রয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমার ও ওহাইওর সিনেটর শেরড ব্রাউন। তবে নতুন করে প্রার্থী বাছাই করতে হলে প্রক্রিয়া বেশ জটিল। প্রথমে বাইডেনকে তার প্রার্থিতা প্রত্যাহার করতে হবে, এরপর তার জায়গায় অন্য কাউকে বাছাই একটি উন্মুক্ত প্রক্রিয়া শুরু করতে হবে। জো বাইডেন নিজেও স্বীকার করেছেন বিতর্ক খারাপ করার বিষয়টি। দেশটির গণমাধ্যম তার এক উপদেষ্টার বরাতে জানায়, আগামী সেপ্টেম্বরে বিতর্কের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার তার দেখা হবে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত দুই দল উঠল ফাইনালে। রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো কোনো ফাইনালের বিশ্বকাপে সাউথ আফ্রিকা। আর বৈশ্বিক আসরে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছে ভারত। ব্রিজ টাউনে ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসির আর কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। এরপর ওয়ানডে ও টি-20 মিলে 7বার সেমিফাইনালে খেলে সবগুলোতে হেরে জোকার্স তকমা পায় তারা। সেই আক্ষেপ গুছিয়ে অষ্টমবারের চেষ্টায় ফাইনালে উঠল প্রোটিয়ারা। টি-20 বিশ্বকাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্করাম বাহিনী। তবে এই রাস্তাটা খুব সহজ ছিল না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে সুপার 8-এ চিরচেনা ছন্দে ফিরে তারা হারিয়েছে দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ভারতও। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে বিদায় নিয়েছিল তারা। তবে এবার এখন পর্যন্ত অপরাজিত থেকে টিম ইন্ডিয়া জানান দিচ্ছে শিরোপার যোগ্য দাবিদার তারাও। 2014 সালের পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। সেবার সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের নাম লিখিয়েছিল তারা। এবার প্রোটিয়াদের হারিয়ে আবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নেতা কর্মীদের উচ্ছ্বাস। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, বইছে ঝোড়ো বাতাস। এবং ট্রাম্পের কাছে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেনের বিকল্প ভাবনা ডেমোক্র্যাটদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।